my dear students, how is it going? Hope everything is okay. Today I am going to discuss the grammatical part of International Mother from your English first paper of class 9 and 10, Unit 3, Lesson 3. তোমরা প্রথমেই লক্ষ্য করবে 21st February is a memorable day in our national history. এখানে আমি বলেছি 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় দিবসে একটি স্মরণীয় দিন। এখানে তোমরা লক্ষ্য করো এই সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। কারণ কি, কেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট? কারণ এটা 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটা স্মরণীয় দিন। এটা 1952 সালের পর থেকে এখন পর্যন্ত আমাদের কাছে স্মরণীয় এবং ইন ফিউচারে এটা আমাদের কাছে স্মরণীয় থাকবে, তাই এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এরকম যদি কোনো ঘটনা তুমি লিখো যেটা আগে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটাকে তোমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। সো এইভাবেই, আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো পরের লাইনটাই, উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ এ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। উই অবজার্ভ, তাই না, আমরা উদযাপন করি। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সুন্দর একটি ব্যবহার হয়েছে, সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, আর এখানে ভার্বের সাথে কোনো কিছুই যোগ হয়নি। যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা এর যোগ করতে হয়, তাই এখানে যেহেতু এটা ফার্স্ট পারসন, তাই এখানে ভার্বের সাথে কোনো কিছুই যোগ হয়নি, শুধুমাত্র ভার্বের বেস ফর্মটি বসেছে, অবজার্ভ। তারপরে দেখো অন দিস ডে, এখানে আবার একটু দেখো, লক্ষ্য করো অন দিস ডে, এটা কিন্তু একটা ফ্রেজ ওয়ার্ড। অন দিস ডে অনেক সময় পরীক্ষায় তোমাদের 1 নম্বর এবং 2 নম্বরে যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে সেখানে থাকে এই শূন্যস্থানগুলো। যেমন তোমার শূন্যস্থানটা এইভাবে থাকতে পারে, ড্যাশ দ্য ডে, এইভাবে যেমন থাকতে পারে, ড্যাশ দিস ডে, ভি পে ট্রিবিউট ডট ডট। তাহলে এইখানে তুমি কি বসাবে? তুমি যদি জানো যে দিস ডে না, এটা আসলে হয় অন দিস ডে, তো তুমি এখান থেকে কিন্তু এই ফ্রেজটা মনে রাখলে সহজেই যখন শূন্যস্থান আসবে তুমি এটা উত্তর করতে পারবে। তাই ফ্রেজগুলো এরকম যখন প্যাসেজ পড়বে, সিন কম্পোজিশন এখান থেকে যখন পড়বে তখন ভালো করে এগুলো খেয়াল করবে। তারপর দেখো ট্রিবিউট টু, ট্রিবিউট টু, ট্রিবিউটের সাথে সবসময় টু প্রিপোজিশন বসে, ট্রিবিউট, ট্রিবিউট টু, এই যে টু প্রিপোজিশন। পরীক্ষার সময় তোমার হয়তো বা ট্রিবিউট শব্দটি থাকবে, এখানে একটা গ্যাপ থাকবে, তো তুমি যদি জানো যে ট্রিবিউটের সাথে টু প্রিপোজিশন বসে তাহলে তুমি কিন্তু এখানে টু প্রিপোজিশনটা বসাতে পারবে। ওকে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা উদাহরণ। হু লেইড ডাউন, লেইড ডাউন, দেখো লেইড, লেইড ড্যাশ, তুমি জানো লেইড ডাউন অর্থ হচ্ছে জীবন বিলিয়ে দাও। তুমি জানো এখানে লেইড, লেইডের সাথে সাধারণত কি বসে? ডাউন প্রিপোজিশন বসে, তাহলে তুমি এখানে লিখবে ডাউন। ওকে, আচ্ছা, এইভাবেই আমরা পড়বো প্রত্যেকটা। তাহলে এখানে আমরা লিখলাম লেইড ডাউন দেয়ার লাইফস টু এস্টাবলিশ। আচ্ছা, টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্বে এরকম একটা উদাহরণ অবশ্যই থাকবে, যেখানে তুমি দেখবা টু আছে, তাহলে তোমাকে অবশ্যই এখানে একটা বেস ফর্ম ভার্ব বসাতে হবে, ভার্বের একটা বেস ফর্ম বসাতে হবে, কারণ আমরা জানি টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে টুর পরে দেখো এস্টাবলিশ ভার্বটার বেস ফর্ম বসেছে। ওকে, তারপরে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, ইন 1952 একটা সাল দেওয়া আছে, 1952। সালের পূর্বে সবসময় মনে রাখবে, সালের পূর্বে সবসময় ইন প্রিপোজিশন বসে। কি প্রিপোজিশন বসে? ইন প্রিপোজিশন। তোমার এরকম হয়তো বা কোনো একটা সাল দেওয়া থাকলো, তার আগে একটা গ্যাপ আছে, তখন তুমি কি লিখবে? ইন প্রিপোজিশন লিখবে। ওকে, দেখো এই সেন্টেন্সটা একটু দেখো, দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই যে সংগ্রামটি, ভাষার জন্য, ভাষার অধিকারের জন্য যে সংগ্রামটি, এটা আমাদের কাছে ভাষা আন্দোলন নামে পরিচিত। এই সেন্টেন্সটি কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স মানে কি, তুমি কিভাবে বুঝবে প্যাসিভ সেন্টেন্স? যেখানে ভার্বের কাজ যেই সাবজেক্টের করার কথা, সে যদি সাবজেক্টের জায়গায় অনুপস্থিত থাকে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ। আর প্যাসিভ সেন্টেন্স তোমার বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, প্যাসিভ সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই অক্সিলারি ভার্বগুলোর পর V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এইখানে দেখো ইজ নোন, ইজ ভার্বটা এই যে দেখো অক্সিলারির ভিতরে ইজটা আছে, V3 হচ্ছে এই যে দেখো নোন, নোন
নো ভার্বের তৃতীয় রূপ হচ্ছে নোন। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা কি হয়ে গেল, প্যাসিভ সেন্টেন্স হয়ে গেল। তোমার যদি পরীক্ষার সময় এরকম থাকে যেমন ড্যাশ, ঠিক আছে, ড্যাশ নোন, তখন তুমি চিন্তা করবে যেহেতু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে আর এটা একটা প্যাসিভ সেন্টেন্স, সো আমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তো তুমি অ্যাম, ইজ আর ওয়াজ আর এর কথা চিন্তা করবে। যদি প্রেজেন্টের ঘটনা হয় তাহলে অ্যাম, ইজ আর, যদি পাস্টের ঘটনা হয় তাহলে ওয়াজ ওয়্যার। ওকে, নেক্সট দেখো এখানে দেওয়া আছে, আরেকটি দেওয়া আছে, দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন। এই যে ভাষা আন্দোলনের বীজটি বপন করা হয়েছিল 21 মার্চ 1948, এই যে 21শে মার্চ, দেখো 21 মার্চ, এই যে 21, এটা একটা তারিখ না, তারিখের নামের পূর্বে সবসময় অন প্রিপোজিশন বসে। তারিখের পূর্বে কি প্রিপোজিশন বসে, অন প্রিপোজিশন বসে। তারিখের পূর্বে কি প্রিপোজিশন বসে, অন প্রিপোজিশন বসে। এটা বারবার পড়বে তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। ওকে, তারপর দেখো এখানে আরেকটি প্যাসিভ বাক্য রয়েছে, ওয়াজ শোন। ওয়াজ, এই যে দেখো পাস্ট টেন্স, তাই ওয়াজ হয়েছে, আর শো ভার্বের তৃতীয় রূপ হচ্ছে কি শোন, V3। ওকে, সো এটাও একটা প্যাসিভ সেন্টেন্স। তারপরে দেখো এই যে এইখান থেকে দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এইখান থেকে এই পরের যতটুকু রয়েছে তার মোটামুটি সবটুকুই পাস্ট টেন্সে লেখা হয়েছে। কেন? এই প্যাসেজের বাকি অংশটুকু পাস্ট টেন্সে লেখা হয়েছে এই জন্য যে ভাষা আন্দোলনের ঘটনাটা যে 1952 সালে ঘটেছিল, আমরা সেই অতীতের সময়ের ঘটনাটাকে এখানে বর্ণনা করছি। সো আমরা জানি অতীতের কোনো ঘটনাকে বর্ণনা করতে হলে আমাদেরকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি তোমরা সবাই জানো। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সবাই ভালো করে এটা মনে রাখবে। যখনই তুমি কোনো অতীতের ঘটনাকে বর্ণনা করতে যাবে তখন তোমাকে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। এছাড়াও যখন তুমি তোমার কোনো ফিল ইন দ্য গ্যাপস 1 নম্বর 2 নম্বরে অথবা রাইট ফর্ম অফ ভার্বে কোনো অতীতের ঘটনা দেখবে তখন তুমি তাহলে ওইটাকে কোন ফর্মে লিখবে, ভার্বের পাস্ট ফর্মে লিখবে। রাইট ফর্ম অফ ভার্বের এই ব্যবহারটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্বের জন্য, কারণ রাইট ফর্ম অফ ভার্বে অনেক সময় দেখা যায় ভার্বের পাস্ট ফর্ম বসে, কারণ সেখানে অতীতের ঘটনা বর্ণনা করা হয় তাই। তারপরে দেখো এইখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21 মার্চ 1948। এটা একটা সেন্টেন্সটি দেখো যুক্ত হয়েছে আরেকটি সেন্টেন্সের সাথে, মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান ডিক্লেয়ার্ড ইন আ পাবলিক মিটিং। এই যে দেখো দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে, কি দ্বারা যুক্ত হয়েছে, ওয়েন দ্বারা যুক্ত হয়েছে। ওয়েন কি এখানে একটা কানেক্টরস, তোমাদের কানেক্টরস রয়েছে, সো তোমাদের এইখান থেকে কানেক্টরসে তোমরা একটা ভালো ব্যবহার শিখলে। তাহলে এখান থেকে কানেক্টরসে কোন ব্যবহারটা শিখলে, দেখো যদি এরকম কোনো দুইটা ঘটনাকে বর্ণনা করা হয় যে একটা ঘটনা এবং আরেকটা ঘটনা দুইটা ওতপ্রোতভাবে জড়িত, সেইখানে তোমরা হোয়েন ব্যবহার করতে পারো। সো এখানে আমরা হোয়েন ব্যবহার, এখানে দেখা যায় হোয়েন ব্যবহার করা হয়েছে। আমরা এরকম দুইটা ঘটনা যদি একটার সাথে যুক্ত অবস্থায় থাকে আমরা সেখানে কি ব্যবহার করব, হোয়েন ব্যবহার করব। ওকে, তারপরে দেখো এখানে ইন ঢাকা লেখা আছে, ইন ঢাকা। ও তার আগে আরেকটু কথা বলি, এই যে দেখো মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, আমি একটু ভালো করে লিখি তাহলে তোমাদের এই সেন্টেন্সটা খুবই ক্লিয়ার, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেকেই তোমরা জানো না। সেটা হচ্ছে দেখো মোহাম্মদ আলী জিন্নাহ, তারপরে দেখো এখানে হচ্ছে ডিক্লেয়ার্ড। একটা সেন্টেন্স গঠনের নিয়ম কি, সাবজেক্ট তারপরে ভার্ব লিখতে। তাহলে এই যে মাঝখানের এই শব্দগুলো এগুলো কি, যখন তুমি এরকম সাবজেক্টের পরে এবং সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কমা দিয়ে, দেখো এই সেন্টেন্সটা শুরুর আগে একটা কমা আছে, আবার ভার্বের আগে এখানে একটা কমা আছে, কমা দিয়ে যদি এরকম কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা হয় সাবজেক্ট সম্পর্কে সেটাকে বলা হয় কেইজিন অ্যাপোজিশন। কি বলা হয়, কেইজিন অ্যাপোজিশন। কেইজিন অ্যাপোজিশন হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান, মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাকে কেইজিন অ্যাপোজিশন বলা হয়। আর কেইজিন অ্যাপোজিশন সবসময় নাউন এবং ভার্বের মাঝখানে বসে, এবং কেইজিন অ্যাপোজিশন চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে এটাকে কমা দিয়ে দুই পাশেই যুক্ত করে দেওয়া হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে দেখো ইন ঢাকা, ইন ঢাকা, ইন ঢাকা,
ঢাকা একটা বড় স্থান, তোমরা মনে রাখবে বড় স্থান বা জায়গার পূর্বে ইন প্রিপোজিশন বসে। তাহলে ধরো আমি একটা ছোট্ট জায়গার নাম বললাম, ধরো নূরপুর, একটি ছোট্ট গ্রাম নূরপুর, তাহলে এটার আগে আমি কি বসাবো? অ্যাড বসাবো, কারণ এটা একটা ছোট স্থান, এরকম ছোট স্থানের পূর্বে অ্যাড বসে, বড় স্থানের পূর্বে ইন বসে। এটা তোমাদের 1 এবং 2 নম্বর শূন্যস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো রয়েছে পার্ট অফ, পার্ট অফ, পার্ট অফ, পার্ট অফ, পার্টের সাথে সবসময় অফ প্রিপোজিশন বসে, এটার অর্থ হচ্ছে অংশ। পার্টের সাথে কোন প্রিপোজিশন বসে? অফ প্রিপোজিশন বসে, যেটার অর্থ হচ্ছে অংশ। ওকে, তারপরে দেখো আরেকটি রয়েছে টার্নড ইনটু, টার্ন ইনটু, টার্ন ইনটু পরিণত হওয়া। টার্নের সাথে সবসময় ইনটু প্রিপোজিশনটি বসে। যখনই আমরা এরকম পরিণত হওয়া বুঝাবো তখন আমরা টার্নের সাথে কি প্রিপোজিশন বসাবো? ইনটু প্রিপোজিশন বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কিছু দেখব এখান থেকে। তারপরে দেখো আবার রয়েছে 1952, 1952, তার পূর্বে কি রয়েছে? ইন, কারণ আমরা জানি কোনো সাল, ইয়ার, এর পূর্বে সবসময় কি প্রিপোজিশন বসে? ইন প্রিপোজিশন বসে। দেখো all shorts shorts of, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, all shorts of। তোমার পরীক্ষার সময় হয়তো বা all shortsটা থাকবে, অফটা থাকবে না। যদি অফটার নিচে গ্যাপ থাকে তখন তুমি কি বসিয়ে দেবা? অফ বসিয়ে দেবা, কারণ তুমি জানো all shorts of মানে এটা সম্পূর্ণ অর্থ হচ্ছে কি? সব ধরনের, সব ধরনের। ওকে, তারপর দেখো on 21st February, on 21st February, ফেব্রুয়ারি, এই যে দেখো অন, অন কোথায় বসেছে? তারিখের পূর্বে। আমরা এর আগেও দেখেছি তারিখের পূর্বে অন প্রিপোজিশন বসে। এছাড়াও রয়েছে ব্রট আউট, ব্রট আউট অর্থ হচ্ছে বের করা। ব্রট আউট মানে কি? বের করা। এই যে ব্রট, ব্রট আউট, ব্রটের সাথে সবসময় আউট প্রিপোজিশন বসে, খুবই ইম্পর্টেন্ট 1 এবং 2 নম্বর গ্যাপের জন্য, ফিল ইন দ্য গ্যাপের জন্য সেকেন্ড পেপারের। ফায়ার অন, দেখো ফায়ার অন, গুলি করা। ফায়ারের সাথে অন প্রিপোজিশন মানে বসানো, এটার অর্থ হচ্ছে গুলি করা, গুলি বর্ষণ করা। তাহলে ফায়ারের সাথে কোন প্রিপোজিশন বসে? অন প্রিপোজিশন বসে। আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে, এটা একটা ওয়ান কাইন্ড অফ কানেক্টরস, অ্যাজ আ রেজাল্ট, রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট অর্থ হচ্ছে কি? ফলে, অর্থ কি? ফলে। পরীক্ষার সময় তোমার হয়তো বা এরকম থাকবে গ্যাপ, অ্যাজ ড্যাশ রেজাল্ট, তাহলে তুমি কি বসিয়ে দিবা? আ, বিকজ তুমি জানো অ্যাজ আ রেজাল্ট এটা একটা ফ্রেজ গ্রুপ। ওকে, এখন আরেকটা জিনিস দেখো, এটা কানেক্টরসের একটা খুব সুন্দর একটা উদাহরণ। কানেক্টরসে এই অ্যাজ আ রেজাল্ট একটা থাকবেই, অ্যাজ আ রেজাল্টের একটা ব্যবহার কানেক্টরসে থাকবেই। এখন কোথায় তুমি অ্যাজ আ রেজাল্ট বসাবা? তুমি অ্যাজ আ রেজাল্ট বসাবা তখন যখন প্রথম বাক্যটিতে কোনো একটা কারণ বলা হবে এবং তার পরের বাক্যটিতে ওই কারণের কারণে কি ঘটনা ঘটেছে বা কি ফল হয়েছে, কি মানে আগের কারণের কারণে কি ঘটনা এখানে ঘটেছে, সেটাই হচ্ছে ফলাফল। আগে কারণ থাকবে, তারপরে ফলাফল থাকবে। এই ক্ষেত্রে তুমি দ্বিতীয় সেন্টেন্সটির পূর্বে লিখবে অ্যাজ আ রেজাল্ট। যেমন এখানে দেখো উদাহরণটা দেখো, when the procession reached near Dhaka Medical College, the police opened fire the students, killing Salam, Barkat, Rafiq, Shafiq, Jabbar। পুলিশ কি করলো? শোভাযাত্রা গুলি করলো এবং হত্যা করলো সালাম, বরকত, রফিক, শফিক এবং জব্বারকে। তারপরে কি হলো? দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লো। তাহলে দেখো হত্যা করার কারণে আন্দোলন ছড়িয়ে পড়েছে, তাহলে ওই যে হত্যা করলো এটা হচ্ছে কারণ, তার ফলাফলটা কি? আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। এই জন্য দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে অ্যাজ আ রেজাল্ট বসানো হয়েছে। এটা কানেক্টরসের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রুল, তোমরা সবাই এটা মনে রাখার চেষ্টা করবে। তারপরে দেখো হ্যাড টু, হ্যাড টু, আমি একটু ক্লিয়ারলি লিখি, তোমরা একটু খেয়াল করো। এটা এইভাবে হয়, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু।
এই তিনোটার অর্থ হচ্ছে বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা। মানে তোমাকে কোনো একটা কাজ অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে হবে, হয় হ্যাভ টু, না হয় হ্যাজ টু, না হয় হ্যাড টু। দেখো এখানে সেন্টেন্সটি কি বলেছে, দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিতে সরকার বাধ্য হয়েছে। এই যে আমি বললাম বাধ্য হয়েছে, তাহলে আমাকে কি বসাতে হবে, তিনটার যে কোনো একটা বসাতে হবে। তাহলে আমরা কখন কোনটা বসাবো, মনে রাখবা হ্যাভ এবং হ্যাজ হচ্ছে প্রেজেন্টের সময়, প্রেজেন্টের কোনো ঘটনা বর্ণনা করলে হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে হ্যাজ কখন, হ্যাভ কখন, যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন তুমি হ্যাজ টু বসাবে, আর যখন অন্যান্য কিছু থাকবে তখন হ্যাভ টু। কিন্তু হ্যাভ টুটা কখন, যখন অতীতের কোনো ঘটনা হবে, পাস্টের কোনো ঘটনা বাধ্যবাধকতা বোঝাবে, অতীতের কোনো বাধ্যবাধকতা বোঝাবে, তাহলে সেখানে তোমাকে বসাতে হবে কি, হ্যাভ টু। এইখানে দেখো যেহেতু এই ঘটনাটা অতীতের, সরকার বাধ্য হয়েছিল সেই সময়, তাই এখানে আমরা হ্যাভ টু বসালাম। আর এটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে গণ্য করা হয়, আর আমরা জানি মডেল অক্সিলারি হিসেবে। আর এটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে। দেখো এখানে আছে হ্যাড টু ডিক্লেয়ার, ভার্বটি বেস ফর্ম। হ্যাড টুর পরিবর্তে আমরা জানি যে সবসময় ভার্বের বেস ফর্ম। এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষার সময় তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর শূন্যস্থানের জন্য এটা গুরুত্বপূর্ণ। হয়তো তোমার থাকলো হ্যাড টু, তাহলে তুমি কি করবে, তোমাকে কি করতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তারপর আরেকটি লাস্ট একটা গ্রামারের এক্সাম্পল দেখাচ্ছি, স্পার্কসের সাথে সবসময় প্রিপোজিশন বসে, ঠিক আছে, মনে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো আমার এই গ্রামার ডিসকাশনটি। এখন তোমরা এই প্যাসেজটি যখন ভালো করে পড়বে, অর্থগুলো বোঝার চেষ্টা করবে, এবং এখান থেকে আমি যেই গ্রামার আলোচনা করেছি তোমরা সেটাও প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা কানেক্টরস দেখতে পারো, এখান থেকে তোমরা রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার দেখতে পারো, ফিল ইন দ্য গ্যাপ, উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজের ব্যবহারগুলো দেখতে পারো। ওকে।